ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সামনে এগোতে এগোতে অবশেষে আমরা চলে আসলাম কালামপুর স্ট্যান্ডে। কালামপুর স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। তো ডান দিকে সামনে এগোনোর পরে আমরা এখন পেয়ে গেলাম কালামপুর বাজার। কালামপুর বাজার পর্যন্ত রাস্তা তো ভালোই পাওয়া গেল, দেখা যাক সামনে রাস্তার কি অবস্থা হয়। কালামপুর বাজার পর্যন্ত তো রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন দেখছি রাস্তার যে অবস্থা, রাস্তা খুবই ভাঙাচোরা। তো কারণ হচ্ছে রাস্তা, যতটুকু জানতে পারলাম এখানে রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে রাস্তা এরকম ভাঙাচোরা। তবে শত কষ্টের মধ্যেও পাশে এরকম সরিষা ক্ষেত দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল। সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা চলে এসেছি সাটুরিয়া বাজার। এখানে আসার পরে কিছুটা জ্যাম দেখা যাচ্ছে। তো জ্যাম পার করে সামনে আসার পর রাস্তাটা কিছুটা ভালো এবং দুই পাশের পরিবেশটা দেখুন, খুবই চমৎকার। চলেন আপনাদের সুন্দর ভিউ দেখাতে দেখাতে সামনে নিয়ে যাই। বন্ধুরা, অনেক চড়াই উতরাই পার করে অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে। এখানে একটি বিশাল বড় দিঘি রয়েছে, যেখানে মানুষজন গোসল করছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রাসাদের সিংহ ফটক, যেটা দিয়ে আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। তবে প্রবেশ করার পূর্বে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টার থেকে আমরা জনপ্রতি 30 টাকা করে দিয়ে টিকিট সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে চলে এলাম মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি, যেটি কিনা 19 শতকের একটি অনন্য প্রাসাদ নিদর্শন, যেটা ঢাকা থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা থেকে 8 কিলোমিটার পূর্বে অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তনটা শুরু হয় গোবিন্দ রায় সাহা, যার হাত ধরে, যিনি কিনা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। তার হাত ধরেই আজকের এই বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন। আপনারা এখন যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলির নকশা প্রায় একই রকম। স্তম্ভের উপরের দিকটা গ্রিক পাশ্চাত্যের মতোই কারুকাজ মণ্ডিত আর প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। আর এই নকশাগুলো দেখলেই বোঝা যায় তারা ওই সময়েও কতটা রুচিশীল এবং আধুনিক ছিল। ভাবতেই অবাক লাগে বন্ধুরা, কোনো এক সময় এই ভবনগুলোতে জমিদার ও তার লোকেদের কোলাহলে মুখরিত হয়ে থাকতো। কিন্তু কালের বিবর্তনে আজকে সবই হারিয়ে গেছে, শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নিদর্শনগুলি। অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত লবণ ব্যবসায়ী হলেও জমিদার প্রথা বাতিল হওয়ার আগ পর্যন্ত তারা ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং তারা ছিলেন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব। এই ভবনগুলো যখন জমিদারি প্রথা ছিল তখন তাদের প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হতো। এটা ছিল তাদের প্রশাসনিক ভবন, তাদের যে প্রশাসনিক কার্যক্রম ছিল তারা এখান থেকে এটা পরিচালনা করত। এবং এটার পিছনে হচ্ছে তাদের বসবাস করার জন্য যেই অন্দরমহল বলে, যেটাকে অন্দরমহল বলা হয়, সেটি অবস্থিত। এখানে যে 4টি প্রাসাদ দেখতে পাচ্ছেন, এখানে 4টি প্রাসাদের মধ্যে 2 নাম্বার যে প্রাসাদটি, সেই 2 নাম্বার প্রাসাদের 2য় তলায় যখন জমিদারি প্রথা ছিল তখন ছিল তাদের রংমহল। তো পর্যায়ক্রমে যখন জমিদারি প্রথা বাতিল হয়ে যায় তখন তাদের রংমহলটি দর্শনার্থীদের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়। তো চলুন আমরা তাদের রংমহল যেটি ছিল বর্তমানে জাদুঘর, জাদুঘরটি দেখায় আপনাদের। চলে আসলাম জাদুঘরের নিচতলায়, কিন্তু জাদুঘরের নিচতলায় এসে এতগুলো সিন্দুক দেখে একটু অবাকই লাগছে যে এতগুলো সিন্দুক দিয়ে উনি কি করতেন। তো পরক্ষণেই মনে পড়লো আসলে তিনি তো জমিদারদের এতগুলো সিন্দুক থাকা তো স্বাভাবিক। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি জাদুঘরের 2য় তলায়। 2য় তলাতে যেটা রংমহল ছিল সেটা পরবর্তীতে জাদুঘর করা হয় দর্শনার্থীদের জন্য। তো জাদুঘরে
জমিদারের ব্যবহৃত অনেক জিনিসপত্র অবশ্যই আছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য। তো চলুন দেখি দেখানো যায় কিনা। জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে জাদুঘরের ভিতরে জমিদারের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, যেমন লণ্ঠন, হারিকেন, বড় আয়না, চেয়ার, বিশেষ করে শ্বেত পাথরের যেই দুটি ষাঁড় ও শ্বেত পাথরের টেবিল। কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রাসাদের পিছনের অন্দরমহলে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার দুই দিকে 3টি প্রাসাদ দেখা যাচ্ছে। তো প্রথম যে প্রাসাদটি, বাম পাশের প্রথম যে প্রাসাদ, সেটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন ছিল। আর সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি, আর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে চোখে পড়ল বিশাল বড় একটি শান বাঁধানো পুকুর ঘাট, যেটি তালপুকুর নামে পরিচিত। 19 শতকের দিকে যখন জমিদার এখানে থাকতেন, তখন মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ঘাটের ব্যবস্থা ছিল, যেখানে তারা গোসল করতেন। জমিদার যে কতটা শৌখিন ছিল সেটা পুকুর ঘাট দেখলে বোঝার বাকি থাকে না। গোসলের জন্য তিনি সর্বমোট 6টি সিঁড়িযুক্ত ঘাট নির্মাণ করেন, যা পুকুরের পাড় থেকে একবারে নিচ পর্যন্ত নামানো। পূর্বে কিন্তু এখানে একটি লবণের গোলাবাড়ি ছিল, হয়তোবা এইটি সেই লবণের গোলাবাড়ি। পিছনের দিকটাতে কিন্তু আরো কিছু দালান দেখতে পাচ্ছি। এই দালানগুলোতে জমিদার ও জমিদার পুত্ররা একটা সময় থাকতেন। একবার চিন্তা করে দেখুন, প্রাসাদের এই আঙিনায় কোনো এক সময় জমিদার তার ছোট ছেলে মেয়েদের নিয়ে ঘুরে বেড়াতেন। কত প্রহরী, সৈন্য, সেনা, চাকর বাকর আর কত শত মানুষ দিয়ে পরিপূর্ণ ছিল জায়গাগুলো। এখন আপনারা যে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, তার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী। স্কুলটি নির্মাণের পিছনে রয়েছে করুণ ইতিহাস। একদিন জমিদার কলকাতায় যাওয়ার সময় তার পুত্র উপেন্দ্র কুমার রায় চৌধুরী স্কুল নির্মাণের আবদার করেন, কিন্তু জমিদার সেটি অবজ্ঞা ও কটূক্তির সুরে প্রত্যাখ্যান করেন। পিতার এমন আচরণে কষ্ট পেয়ে অভিমানী উপেন্দ্র কুমার রায় চৌধুরী নিজের বন্দুক দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন। ছেলের আত্মহননের পর কলকাতা যাওয়া বাতিল করে জমিদার ছেলের শেষ আবদার ও স্মৃতি রক্ষার্থে তার প্রয়াত বাবা ঈশ্বরচন্দ্র রায় চৌধুরীর নামে 16 জানুয়ারি 1919 সালে 17.47 একর জায়গার উপর স্কুলটি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, জমিদার বাড়ি ঘোরা শেষে চাইলে কিন্তু আপনারা এই শ্রীরামকৃষ্ণ মঠটি ঘুরে দেখে আসতে পারেন। এটি খুব বেশি দূরে না, জমিদার বাড়ির থেকে রিক্সায় 5 মিনিটের পথ হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।